আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। একটা ফ্রেশ বড় সাইজের ব্রেড নিয়েছি। সেখান থেকে ৩টা স্লাইস নিয়ে চারধারের মোটা অংশটা কেটে রেখে দিচ্ছি। ওটা ফেলে দেব না, ব্রেড গাম তৈরি করে নিব। মাঝখান থেকে ছোট, ছোট করে কেটে নিব। এই পাউরুটিগুলোকে একটি চপারে চপ করে নেব। ঠিক ব্রেড গাম যেভাবে তৈরি করে নেই। আমি ছোট চপারটা ব্যবহার করছি, এটা হাতের কাছে ছিল। বড়টা ব্যবহার করলে সমস্ত উপকরণ আমি একসঙ্গেই চপারে চপ করে নিতাম। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা জুড়েই থাকবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে 3টি ফ্রোজেন ইফতারির আইটেম শেয়ার করব। প্রথমেই আমি আপনাদের সঙ্গে চিকেন নাগেটের রেসিপিটি শেয়ার করব। এখানে 750 গ্রামের মতো আর কি মুরগির বুকের মাংস ভালো করে ধুয়ে কেটে ঝরিয়ে রেখেছিলাম, যাতে কোনো রকম পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এটা একবারে করে নেওয়া যাচ্ছে না, আমি 3-4 বারে করে নেব। প্রথমবার আমি কোনো মশলা ব্যবহার করিনি। দ্বিতীয় ধাপে এখানে আমি কিছুটা মশলা দিয়ে মুরগির বুকের মাংসটাকে চপ করে নেব। এখানে চপ করতে খুব কম সময় লাগে, আধা মিনিটেই একবার চপ করে নেওয়া যায়। 1 চামচের মতো আমি এখানে রসুন বাটা দেব। রসুন বাটা আমি আরেকটু ব্যবহার করব। 1 চামচ আদা বাটা। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। কিছু সস ব্যবহার করব। নাগেটে মশলা খুব কম ব্যবহার করতে হয়। এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, বড়রাও পছন্দ করে। 2 চা চামচের মতো আমি এখানে হোয়াইট পেপার ক্রাশ দিয়েছি। ইচ্ছে করলে এখানে আপনারা 1 চা চামচ দিতে পারেন। 1 চা চামচের থেকেও একটু বেশি আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছি। নাগেটে টেস্টিং সল্ট দিলে খুব ভালো লাগে। ডার্ক সয়া সস দেবো 1 চা চামচের মতো, এবং টমেটো সস দেবো 1 চা চামচের মতো। লবণটা পরিমাণ মতো দিয়ে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে চপারে চপ করে নেব। এখানে ঝাল মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে নাগেটে মশলা কম দিলেও খেতে ভীষণ ভালো লাগে। আমি এইভাবে সমস্ত মাংসগুলোকে চপ করে নেব। আলসেমি করে বড় চপারটা বের করিনি, তা না হলে আমার এই পুরো কাজটা একবারেই আমি করে নিতে পারতাম। এমনি কিন্তু সময় খুব কম লাগে, আধা মিনিটের ভিতরেই খুব সুন্দর কিমা হয়ে যায়। এখানে আমি সম্পূর্ণ ব্রেড দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে খুব সুন্দর ফ্লাফি হবে। আমি মেখে নেওয়ার পরে একটা ট্রেতে খুব সামান্য তেল ব্রাশ করে ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছি। 4 কোণা কোনো ট্রেতে এইভাবে ছড়িয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছি প্রায় 6 ঘন্টার মতো। যখন কিছুটা শক্ত হয়ে গেছে, তখন ফ্রিজ থেকে বের করে আমি একটা নাইফ দিয়ে স্কোয়ার শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। এইটা সাথে সাথেও বানিয়ে নেওয়া যায়। যদি ফ্রিজে রেখে এইভাবে একটু শক্ত করে বের করে বানিয়ে নেন, সেক্ষেত্রে ব্রেড গ্রামে বা ডিমে ডিপ করে ব্রেড গ্রামে গড়িয়ে নিতে সহজ হয়। এখানে একটা ডিমে 2 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে পানিতে গুলিয়ে মিশিয়ে নিয়েছি এবং খুব সামান্য লবণ দিয়েছি। আমি যে ব্রেড গ্রামটা ব্যবহার করছি এটা কিন্তু বাজারের থেকে কেনা ব্রেড গ্রাম। এটাকে অনেকে অরেঞ্জ গ্রাম বলে, আসলে এটা অরেঞ্জ গ্রাম না, এটা ব্রেড গ্রামই, অরেঞ্জ কালারের ব্রেড গ্রাম। এভাবে প্রত্যেকটা নাগেট ডিমে ডিপ করে ব্রেড গ্রামে কোট করে 2-3 ঘন্টার মতো আবার ডিপ ফ্রিজে রেখে সেট হলে একটা এয়ারটাইট বক্সে বা ব্যাগে ভরে আমি এটাকে ডিপ ফ্রিজে সংগ্রহ করব। দ্বিতীয় রেসিপিতে চলে এলাম। 1 কেজি গরুর গোশত পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো কেটে নিয়েছি। 1 কাপ বুটের ডাল ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। বড় সাইজের 1.5টা রসুন, 2টো পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ এবং শুকনো মরিচ 7-8টা, 2 ইঞ্চি আদা, বেশ কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ এবং একটা স্টার এনিসের 3টা পাপড়ি নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি একটা প্রেশার কুকারে নিয়ে সেদ্ধ করে নেব। নর্মাল পাতিলেও এটা সেদ্ধ করে নেওয়া যায়, প্রেশার কুকারে করে নিলে সময়টা অনেক কম লাগবে। এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচের মতো জিরা বাটা দেবো আর কি, এটা ফ্রোজেন। এখানে জিরাটা কম ব্যবহার করেছি কারণ শেষের দিকে আমি একটু জিরার গুঁড়া ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মেখে চা চামচের 2-3 চা চামচ এখানে আমি সাদা তেল সয়াবিন তেলটা ব্যবহার করব।
আমার অনেক বন্ধুরা বুঝে গেছেন আমি শামি কাবাবের রেসিপিটি শেয়ার করছি। আমি যেভাবে শামি কাবাবটা বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখানে যতটুকু সেদ্ধ হতে পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। একদম গরম গরম পাটায় বেটে নিতে হবে। এখান থেকে অর্ধেক প্রায় বাটা হয়ে গেছে। ঠিক এইভাবে সেদ্ধ করবেন, গা মাখা মাখা, নিচে যেন কোনোভাবে পানি না থাকে। পাটায় বেটে বা চপারও চপ করে নেওয়া যায়, তবে আমার কাছে শামি কাবাব পাটায় বেটে নিলেই বেশি ভালো লাগে, আঁশ থাকে। 2 মুঠোর মতো এখানে আমি বেরেস্তা ব্যবহার করব। পরে আরেক মুঠো বেরেস্তা আমি ব্যবহার করব। বেরেস্তা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমার বাগানের ফ্রেশ পুদিনার পাতা, হাফ চা চামচের মতো এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছি। ইচ্ছে করলে টেস্টিং সল্টটাকে স্কিপ করতে পারেন। ফ্রেশ টক দই 2 চা চামচ ব্যবহার করব। টক দইয়ের পরিবর্তে 1 চা চামচ ভিনেগার বা 1 চা চামচের মতো লেবুর রস ব্যবহার করতে পারেন। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিগুলি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আমি আরেক মুঠো বেরেস্তা এবং এখানে পরপর 2টো ডিমই ব্যবহার করেছি। একটার মতো কাঁচামরিচের কুচি খুব পাতলা করে কেটে দিয়েছি। এখানে যতগুলো মশলা দেখছেন সবগুলো মশলাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে 1 চা চামচ গুঁড়া আমি ব্যবহার করব, এতে খুব সুন্দর ফ্লেভার যোগ হবে। আমি রমজানের জন্য বেশ কিছু ইফতারি ফ্রোজেন আইটেম করেছি, শেষের দিকে করেছি, কাজে সবগুলো আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রমজানের ভিতরে শেয়ার করব, দেখার আমন্ত্রণ রইল। আশা করছি রেসিপিগুলো আপনারা দেখে নেবেন। এখানে আমি আমার রূপা এবং শুভ কাবাবগুলো বানিয়ে নিচ্ছি, একা সম্ভব নয়। আমরা খুব আনন্দ করে ইফতারিগুলো তৈরি করে থাকি। এই দেখেন এক একজনের কাবাবের সাইজ এক এক রকম হয়েছে। আমি কাবাবগুলো বানিয়ে বেশ কিছুক্ষণ ডিপে রেখেছিলাম। যখন এটা সেট হয়ে গেছে তখন সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এটা ভাজার সময় ইচ্ছা করলে ডিমে কোট করেও ভেজে নিতে পারেন, অথবা এভাবে ভেজে নেওয়া যায়। ডিপ ফ্রিজে রাখার পরে ভাজলে কেমন হয় সেটা আপনাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব। আমি ঠিক এইভাবে প্রত্যেকটা আইটেমই ফ্রোজেন করে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে আমি আমার তৃতীয় রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি আমি অতটা ডিটেলসে দেখাবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, অনেক কেটে ছেটে শেয়ার করেছি। একটা ডিম নিয়েছি, ডিমটাকে কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চামিচ বা হুইচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। খুব সামান্য টেস্টিং সল্ট, একটু লবণ, একটু ব্ল্যাক পেপার দিয়ে ডিমটাকে ঠিক এইভাবে ফেটিয়ে নিয়ে 1 কাপের মতো আমি এখানে পানি ব্যবহার করেছি। এটা রুম টেম্পারেচারে থাকা পানি। ডিম আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি ময়দা ব্যবহার করব 1 কাপের মতো আর কি। এটা যে নুডলসের সাথে যে বাটিটা ফ্রি দেয় সেই বাটিটাতে 1 বাটি আমি ময়দা নিয়েছি। এটা অবশ্যই ময়দা দিয়ে করবেন, আটা দিয়ে নয়। ময়দা দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। এটাকে খুব ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভেজিটেবল রোলের যে শিটটা সেটা আমি তৈরি করছি। এটা আপনারা ননস্টিক ফ্রাই প্যানে করে নিতে পারেন, আমি তাওয়াতে করে নিলাম। একটু তেল ব্রাশ করে একটু ঢেকে রাখবো, না ঢাকলেও হয়, তো ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন চারদিক থেকে এইভাবে ছেড়ে দিবে তখন খুব সহজেই দেখেন উঠিয়ে নেওয়া যায়। একইভাবে আমি প্রত্যেকটা শিট বানিয়ে নিয়েছি এবং ভিতরে যে পুরটা ব্যবহার করছি আর কি, এখানে পেঁপে নিয়েছি, একটা গাজর, মুরগির বুকের খুব সামান্য মাংস নিয়েছি, পেঁয়াজ রসুন, একটু কাঁচামরিচের কুচি, টেস্টিং সল্ট, খুব সামান্য লবণ এবং সয়া সস খুব সামান্য, টমেটো সসও খুব সামান্য, ব্ল্যাক পেপারের ক্রাশ দিয়েছি একটু। এখানে মশলার পরিমাণটা খুব কম ব্যবহার করতে হয়। যে কোনো নাস্তা যেটা আমরা চা বা খালি মুখে খেয়ে থাকি সেখানকার পুরে মশলাটা সবসময় কম ব্যবহার করতে হয়। প্রত্যেকটা রোল এভাবে বানিয়ে ডিমে ডিপ করে ব্রেডক্রামে গড়িয়ে নিয়েছি। আমি ডিমের সাথে কর্নফ্লাওয়ার যোগ করেছি, এতে খুব মুচমুচে হবে। এটাকে ডিপ ফ্রিজে রেখে একইভাবে এয়ারটাইট ব্যাগে সংরক্ষণ করেছি। ডিপ ফ্রিজে রাখার পরে
ভাজলে কেমন হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই ফ্রোজেন খাবার খেতে পছন্দ করেন না, কিন্তু এগুলি ফ্রোজেন করে রাখলেও খেতে টেস্টের খুব একটা তারতম্য হয় না, শুধু আলুর চপটা একটু অন্যরকম লাগে। আমি এখানে খুব ছোট ছোট কাবাব করেছি কিছু টেস্টের জন্য, সেই কাবাবগুলোই ভেজে নিচ্ছি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। এই নাস্তা দিয়েই তো আমার রাত 30টা রোজা পার করতে পারবো না, তবে মাঝে মাঝে যখন ভালো লাগবে না তখন এভাবে তৈরি করে রাখলে খুব সহজেই ভেজে নেওয়া যায় এবং খেতে কিন্তু খুব যে খারাপ লাগে তা না, একবার ট্রাই করে দেখতে পারি। আমি রমজানের কাজকে কিছুটা সহজ করার জন্য বা রিল্যাক্সে থাকার জন্য ইফতারির কিছু আইটেম এইভাবে ফ্রোজেন করেছি, যার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাকি আইটেমগুলো যদি বেঁচে থাকি রমজানের ধাপে ধাপে ইনশাল্লাহ শেয়ার করব। আপনাদের প্রত্যেককেই রমজানের অগ্রিম মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।